আমার স্টুডেন্ট লাইফের কথা যদি বলো, ছোটবেলার কথা বলো, আমি বলবো যে আমার বিকারণে সানউমি স্কুলের কথা। আর একজন মা হিসেবে নিজেকে 10-এ কত দেবেন? ও আমি তো হেলিকপ্টার মম। আমার চোখে আমি 10, আমার মেয়ের চোখে আমি 2, বলে আমাকে পুলিশ। ও ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, what goes around comes around, যা সহজ বাংলা করলে দাঁড়ায় যেমন কর্ম তেমন ফল। তারকা অভিনেত্রী বিজুরি বরকতুল্লাহ তার ফেসবুক ইন্ট্রোতে কেন এই কথাটি লিখেছেন সেটাই আবিষ্কার করব আজ। তবে তার লাইফস্টাইল এবং জীবনকে ইতিবাচকভাবে দেখতে পারার দৃষ্টিভঙ্গির দিকে তাকালেই আমরা অন্তত এটা বুঝতে পারি, এই যে জীবনের সব কিছুকে এত সহজভাবে দেখতে পারার অনন্য এই গুণের কারণে তিনি কিন্তু এখন পর্যন্ত নতুনের মতো উদ্যমী, লাবণ্যময়ী, সদা চঞ্চল এবং সদা হাস্যোজ্জ্বল আর মিষ্টি হাসির মিষ্টি এই মানুষটাকে সাথে নিয়েই আমি ইন্দ্রাণী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্যান্টালিনার রূপকথায়। বিজুরি বরকতুল্লাহ ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে অন্যতম, যদিও তার শুরুটা হয়েছিল নৃত্যশিল্পী হিসেবে। হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকে তিনি প্রথম সবার নজর কাড়েন। 32 বছরের অভিনয় জীবনে বিজুরি বরকতুল্লাহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেন। সম্প্রতি দ্য সাইলেন্স এবং আরারাত ওয়েব সিরিজে তার অভিনয় দর্শকদের নতুন করে মুগ্ধ করে। স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি বিজুরি বরকতুল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। একজন লাবণ্যময়ীকে আমাদের মাঝে পেয়ে নিমিষে আসলে আমাদের পুরো সেটটা যেন আলোকিত হয়ে গেল। এর রহস্যটা কি? রহস্য কিসের? লাবণ্যের? লাবণ্যের আসলে আমি ঠিক জানি না, হয়তো বা এরকমই আমি এভাবেই বড় হয়েছি, এভাবেই জীবনযাপন চলছে, এভাবেই কথা বলি, হাসি, তোমাদের দেখলে ভালো লাগে। একটা খুব কমন প্রশ্ন করব, আই থিঙ্ক এটা সবাই করে, এই যে এখনও নিজের রূপ, লাবণ্য, ব্যক্তিত্ব ধরে রেখেছেন, কিভাবে মেনটেন করেছেন এখন পর্যন্ত? এত হাস্যোজ্জ্বল কি করে থাকেন অলওয়েজ? আসলে মানে মেনটেন করা কিভাবে করতে হয় ওটা আমি জানি না, লাইফস্টাইলের উপর আমি অনেক বেশি জোর দিই। হয়তো বা পজিটিভ, আমি অনেক বেশি মন মানসিকতা সবসময় পজিটিভ রাখার চেষ্টা করি। ঝড় ঝাপটা তো থাকবে, কিন্তু তারপরও আমি মনে করি যে ভালো দিনের আশা করব, সূর্যের হাসি দেখতে পাবো। আপনার বাবা মা আমাদের বাংলাদেশের সম্পদ বললেও বোধহয় ভুল হবে না, কারণ এত গুণী দুজন মানুষের কাছে আপনি বড় হয়েছেন, এত গুণী দুজন মানুষকে খুব কাছ থেকে আপনি দেখেছেন। একটু জানতে চাই যে বাবা মা দুজনের মধ্যে কার গুণ কিংবা কার প্রভাব আপনার জীবনে সবচাইতে বেশি পড়েছে? আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ, এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। ছোটবেলায় তো বেশি কিছু বুঝতাম না, তখন শুধু বাবা মা হিসেবেই জেনেছি। যখন বড় হয়েছি আস্তে আস্তে, তখন জেনেছি যে তারা বাবা মার বাইরেও অন্য একটা মানুষ এবং তাদের নিজস্ব কর্মক্ষেত্র আছে, তাদের নিজস্ব চিন্তাভাবনা আছে, যেগুলি ছোটবেলা থেকে বলতো সেগুলি অতটা গায়ে মাখিনি, কিন্তু যত বড় হচ্ছি ততই মনে হয় যে আসলে কথাগুলো ঠিকই বলেছিল। হয়তো বা সেগুলো এখন মানে নিজের জীবনের সাথে মেলাতে চেষ্টা করি। আর কার মতো হয়েছি জানি না, তবে আমি ভীষণ আদরের মেয়ে, একদম। আমাদের পরিবারটা ভীষণ ছোট ছিল, একদম মানে আমরা প্রত্যেকেই কথা বলতাম, প্রত্যেকে ভীষণ শেয়ার করতাম। খাবার টেবিলে তো সারাদিন কে কী করেছে সেগুলো নিয়ে শেয়ার করতাম। আমার মনে হয় আব্বুকে আসলে ভয় পেতাম, বড় হয়ে কিন্তু পাইনি সেটা। তখন সে আমার বন্ধুর মতো হয়ে যায়, তখন মনে হচ্ছিল একেবারেই বন্ধু হয়ে গেছিল। সারা জীবন জেনে এসেছি আমি আমার মায়ের মতো।
ক্যারিয়ারে তো দেখতে দেখতে প্রায় 32 বছর পার হতে চললো। আর আপনি তো অনেক ছোটবেলা থেকে নাচ করতেন, তারপরে অভিনয়, সব মিলিয়ে তো আরও লম্বা একটা পিরিয়ড পার করেছেন। আপস অ্যান্ড ডাউনস নিশ্চয়ই ছিল, কঠিন পরিস্থিতি তো থাকেই মানুষের জীবনে, সেগুলো মোকাবেলা করতেন কি করে? প্রায়োরিটি বলে একটা কথা আছে, তো আমার যখন যেই কাজটাকে আমার মনে হয়েছে যে আমার প্রায়োরিটি এটা, তখন সেই কাজটাই করেছি। নিজের সাথেই যখন নিজের সময়টা কাটে কাজের বাইরে অবসরে, আজকাল তো আপনি খুবই বেছে বেছে কিছু কাজ করেন। ওই যে একটা গানের কথা কিন্তু মাথায় আসে, মাঝে মাঝে তো আপনার দেখা পাই, চিরদিন কেন পাই না। সেটাও যদি একটু জানতে চাই, মানে এত অনিয়মিত কেন হয়ে গেলেন? মাঝে মাঝে তব দেখা পাই কথাটার মধ্যে হবে কি যে মাঝে মাঝে দেখা হওয়াটাই খুবই আকর্ষণীয় মানুষের জীবনে। চিরদিন দেখা হলে তো হয়ে যাব সাধারণ। রবিগুরুর কথাতেই বলি যে ভালো জিনিস যত কম হয় ততই ভালো, না হলে নিজের ভিড়ে হয়ে যাবে মাঝারি। আমরা খুব রিসেন্টলি আপনাকে সাইলেন্সে দেখেছি একদম ডিফারেন্ট একটা লুকে। স্পেশালি আমি যদি লুক ওয়াইজ চাই, সেখানে আপনার পোশাক, আপনার স্টাইলিং, একদম ব্লাউজের কাট থেকে শুরু করে হেয়ার স্টাইল, মেকআপ, আপনার অ্যাটিটিউড, আর সবচেয়ে ইন্টারেস্টিংভাবে আজিজুল হাকিম স্যারের সাথে আপনার কেমিস্ট্রি, দুজন মিলে একসাথে একটা ভিশন সাকসেসফুল করার জন্য যেভাবে আটঘাট ভেবে বেঁধে নামেন, সেটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। স্টাইলিংয়ের প্রসঙ্গ ধরে একটু আসবো, যে এই রূপসজ্জা সব কিছু নিয়ে কি আপনি খুবই কনসার্ন ছিলেন? মানে আপনার ইনপুট ছিল নাকি ওখান থেকে ডিরেক্টরস প্যানেল থেকেই কোনো ইনপুট? আসলে মানে ধরো এটাতে একটা ওয়েব সিরিজ ছিল, আমরা যখন ওয়েব সিরিজের কাজ করি বা যুক্ত হই, এটা একটা ইটস আ টিম ওয়ার্ক, হ্যাঁ তাই না? তখন অনেক আমরা যখন লুক টেস্ট করি বা লুকটা ফিক্স করি, তো সেখানে আমার ইনপুট থাকলে আমি দেই, আমিও দিয়েছি। ড্রেস ডিজাইনার ছিল যিনি, তারপরে সেও দিয়েছে, কালার ইনফ্যাসিস দেওয়া হয়েছে, সে সব কিছুই চিন্তা করেই করা হয়। খুব সম্প্রতি আপনার গুণমুগ্ধ একজন ভক্ত ফেসবুকে লিখেছেন আপনার কালার সিলেকশন অনেক ইউনিক এবং বেশ রুচিশীল। এই গুণটি কার কাছ থেকে রপ্ত করেছেন? কারো কাছ থেকে রপ্ত করেছি কথাটা না, ধরো একটা সাধারণ জিনিস তো মাথায় থাকে যে আমি কোথায় কি পরে যাব। আসলে এই সেন্সগুলি হয়তো মানে বাসার পরিবেশ অনুযায়ী হয়, শুনতে শুনতে দেখতে দেখতেই হয়। মাকে দেখেছি, আমার মা তো ভীষণ রুচিশীল একজন নারী, সো হয়তোবা সেখান থেকে দেখতে দেখতে শুনতে শুনতে এক ধরনের ইয়ে পড়ছে, না ওখানে এটা পরে যাব না, এটা পরে যাব। আরেকটা জিনিস আমি সবসময় মেনটেন করি, যেটা হচ্ছে যে আমাকে ছাপিয়ে যাতে আমার পোশাকের দিকে চোখটা না যায়। আচ্ছা, চরিত্রের প্রয়োজনে তো নানান ধরনের পোশাক পরতে হয়েছে এবং আমাদের দেশের আবহাওয়ার উপর ডিপেন্ড করেও তো পোশাক পরতে হয়। মানে সবসময় বলে সবাই যে গরমকালে কটন ফ্যাব্রিকটাই মোর কমফোর্টেবল। এই যে ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত যত ধরনের পোশাক পরতে হয়েছে, ভালোবেসে কিংবা কাজের প্রয়োজনে, সবচেয়ে কমফোর্টেবল ড্রেস কোনটা আপনার? এটা আসলে ইট ডিপেন্ডস। আমি যে সবসময় বলবো যে আমি খুব ক্যাজুয়াল পোশাক পরতে পছন্দ করি তাও না, আমি সব কিছুই পরতে পছন্দ করি। উরবানার সাথে কতটা সময় কাটানো হয় এখন? কারণ পড়াশোনা, স্কুল সব কিছু মিলিয়ে তো অনেকটা ডিটাচমেন্ট তৈরি হয়, এবং মেয়েরা যখন টিনেজে আসে নিশ্চয়ই মনে করতে পারবেন তখন আপনার মার সাথে কীরকম একটা সম্পর্ক, অম্লমধুর একটা সম্পর্ক চলতে থাকে। উরবানার সাথে কি এরকম কিছু হচ্ছে? একদম, মানে আমার সাথে আমার মেয়ে যেরকম মানে অ্যাটাচমেন্ট আছে, মানে যত আমরা কাছের ততটাই সে রাগারাগি হয়, মানে ভীষণ, মানে আবার 2 মিনিট পর ঠিক হয়ে যায়। এখন আমার কাছে মনে হয় কি জানো, আমার মা বাবাদের সাথে আমাদের যতটা না গ্যাপ ছিল, আমাদের নেক্সট জেনারেশন সন্তানদের সাথে আমাদের তার চেয়ে বেশি গ্যাপ, কিন্তু আমি গ্যাপটা কখনো মেনটেন মানে আমি ইয়ে করি না। আমি সবসময় গ্যাপটা ওর মানে মেন্টাল স্টেজে যে আমি নিজেকে মনে করি যে ওর কাছে যে আমার চিন্তা করতে হবে যে আসলে ও কি ভাবছে। আমরা সবসময় যেটা দেখি, মানে আমরা যখন স্টুডেন্ট লাইফটা পার করি, তারপর যখন প্রফেশনাল লাইফে আসি, আমরা সেই গোল্ডেন মেমোরিজগুলো বারবার মনে করতে পছন্দ করি। তেমনিভাবে আপনার সেই সোনালি দিনের কিছু কথা জানতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে পড়েছেন, এখন কি কখনো অবসরে মানে সেই দিনগুলোর কথা মনে করে ক্যাম্পাসে যাওয়া হয়? হিস্ট্রি ডিপার্টমেন্টে যখন আমি পড়া শুরু করেছি তার আগেই আমি এই কালচারাল লাইনে ঢুকে গেছি, তো
তো ওটা শুধু পড়ার জন্যই পড়েছি। আমি জানি আমার বাবা মা মেরে ফেলবে যদি আমি পড়াটা কমপ্লিট না করি। তো সেটা তো আছে আমার, যে একদম ভীষণ স্মৃতিকাতর হয়ে যায় সেটা না, তবে মনে হয় যে হ্যাঁ এখানে আমি পড়েছিলাম। আমি তো ভীষণ ইয়েছিলাম যে আমি কবে পরীক্ষা আমি সেটাই ভুলে গেছিলাম, যে আমার ভর্তি পরীক্ষা কবে। আমি জানতাম এপ্রিলে, আচ্ছা আসলে যে ওটা মার্চে হবে আমি তার 7 দিন আগে জেনেছি। কিন্তু আমি মেরিট লিস্টের উপরে এই নাম ছিল আমার, ভালো ছিলাম। হ্যাঁ, তো সেরকম ভাবেই ছিল। কিন্তু আমার স্টুডেন্ট লাইফের কথা যদি বলো, ছোটবেলার কথা বলো, আমি বলবো যে আমার বিকারণেসান স্কুলের কথা আজীবন আমার মনে থাকবে। আমরা এখনো বন্ধু। আমার মানে ইউনিভার্সিটি লাইফেও আমার সেই স্কুলের বন্ধুরাই বন্ধু ছিলাম। বিভিন্ন ডিপার্টমেন্টে পড়তো বিভিন্ন জন, কিন্তু আমরা ধরো এক একজনের ডিপার্টমেন্টের সামনে এসে দাঁড়িয়ে থাকতাম যে ওর ক্লাসটা কখন হবে, ওকে নিয়ে বেরোবো, একসাথে হব। তো এখনো তারা আমার বন্ধু। আমাদের তো অনেক গল্প হলো, আড্ডা হলো। আড্ডা যে শেষ এমনটা না, তবে এবার আড্ডার প্যাটার্নটা একটু চেঞ্জ হবে, কারণ আমাদের এবারের পর্ব র্যাপিড ফায়ার। তো বুঝতে পারছেন খুব দ্রুততম সময়ে আমি প্রশ্ন করব এবং খুব ফাস্ট উত্তর দিতে হবে। তবে একটা কন্ডিশন আছে, আপনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে পারবেন না। কেন? এটাই নিয়ম, এটাই মজা। আপনি কি রেডি? আচ্ছা, ওকে। আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন? সবচেয়ে বড় অর্জন আমি যেটা করেছি, আমার মনে হয় এখনো আসেনি। সৌন্দর্য ফুটে উঠুক প্রতিটি মনে, সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে, ঐতিহ্যের আরেক নাম হোক আধুনিকতা, ঠিক যেমন স্যান্ডেলিনা সোপ। স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। জীবনের সবচাইতে বড় বিসর্জন বা স্যাক্রিফাইস? অনেক ছোট ছোট আছে, এখন কোনো একটাকে মার্ক করতে পারছি না। যখন কোনো মানুষের দ্বিমুখী আচরণ দেখেন কি করেন? ওটা খুব সর্বনাশের কারণ, এটা আমি একদম পছন্দ করি না, একদম না। দিনের কোন সময়টা আপনার সবচাইতে বেশি প্রিয় এবং কেন? রাত। কেন? আমি নিজেকে একটু একা থাকতে পছন্দ করি ওই সময়টা। বছরের কোন সময়টা আপনার সবচেয়ে বেশি অপ্রিয়? অবশ্যই অনেক গরম, যখন যখন বৃষ্টি পড়ে না তখন। আর সবচাইতে প্রিয় ঋতু কি? বসন্তকাল। যে দেশে এখনো ঘুরতে যাওয়া হয়নি কিন্তু আপনার বাকেট লিস্টে রয়েছে? অনেক দেশে, লম্বা লিস্ট। যদি তিনটার কথা জিজ্ঞেস করি? ইজিপ্ট, স্পেন, স্ক্যান্ডিনেভিয়ান কোনো অঞ্চলে বা এই জাতীয়। বাংলাদেশের ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে যেখানে এখন পর্যন্ত যাওয়া হয়নি? একদম পুরো দেশ না, কিন্তু ট্যুরিস্ট স্পটগুলিতে এখন ট্যুরিস্ট স্পটেও গেছি যেখানে যায় না সাধারণ। ওকে, বাংলাদেশের ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে কোনটা সবচাইতে বেশি প্রিয়? কক্সবাজার। আগে ছিল এখন নেই এমন একটা দোষের কথা বলুন। জিদ। নেই একদম না, আছে, কমে গেছে। দোষ কিন্তু একদম চলে যায় না, কিছুটা থেকে। হ্যাঁ। আগে ছিল না তবে এখন আছে, আপনার এমন দুটি গুণের কথা বলুন। ধৈর্য বেড়েছে। আরেকটা হচ্ছে যে আমি বোঝার ক্ষমতা, মানুষকে চেনার ক্ষমতা বেড়েছে। নিজেকে মার্কস দিন, পূর্ণমান 10-এর মধ্যে আমি অপশন দেব। সুন্দরী। মানসিক দিক থেকে আমি মনে করি যে আমি 8। অভিনেত্রী হওয়ার চেষ্টা করছি, ওই পথে হাঁটছি। এখনো শেখানো অনেক বেশি বাকি, যদি বলি তাহলে 5-6। নৃত্যশিল্পী। যখন কাজে ঢুকে যাই তখন মনে হয় 7, বাকিটা মাইনাস। স্ত্রী হিসেবে নিজেকে কত দেবেন 10-এ? আর একজন মা হিসেবে নিজেকে 10-এ কত দেবেন? আমি তো হেলিকপ্টার মম। আমার চোখে আমি 10, আমার মেয়ের চোখে আমি 2, বলে আমাকে পুলিশ। এবার আপনাকে কয়েকজনের নাম বলছি, তাদের জন্য একটা করে প্রশ্ন করুন। মেহজাবিন চৌধুরী। এত ম্যাচুরিটি কোত্থেকে আসলো এখনই এই বয়সে? তাসনিয়া ফারিন। প্রজাপতি। আমাকে ওকে দেখলে মনে হয় যে রঙিন ফুলে ফুলে ঘুরে বেড়ানোর মতো, দেখলেই ভালো লাগে। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? শাকিব খান।
ওনার ধৈর্য দেখে আমি মুগ্ধ। মুখ বন্ধ করা শিখলেন কোত্থেকে? চিত্রনায়িকা বুবলি, আপনি অনেক মেধাবী, আপনি অনেক ভালো কাজ করেন এবং যেটা অনেক ধরনের কাজ আমরা দেখতে চাই। ফেরদৌস, এখন এমপি হিসেবে কি কি পরিকল্পনা করেছো যেটা আমাদের তোমার কাছ থেকে আলাদা করে পেতে পারি? তানভিন সুইটি, সবাইকে ম্যানেজ করার এই গুণটা কোত্থেকে পেয়েছে? দীপা খন্দকার, সময়টা কিভাবে চলে যায় এত তাড়াতাড়ি? আমার তো মনে হয় অনেক কাজ করার আছে, কিন্তু ও কি করে ম্যানেজ করে? তানিয়া আহমেদ, স্টাইলিং শেখার ইচ্ছা আছে ওর কাছ থেকে, আমাকে একটু শেখাবে? সাদিয়া ইসলাম মৌ, একাগ্রতা কাকে বলে ওর কাছ থেকে শেখা উচিত। সুবর্ণা মোস্তফা, জ্ঞানের ভান্ডার, আমাকে অনেকগুলো বইয়ের নাম দেবেন যেটা আসলেই আমি পড়তে চাই। বিপাশা হায়াত, রঙের ক্ষেত্রে এত কোন রংটা তার সবচেয়ে বেশি পছন্দের? সাহিদ হাসান, রাইট একটা যোগ বলো এখনই। আজিজুল হাকিম, ডায়লগ ডেলিভারি কিভাবে হবে, কিভাবে দেব সেই সম্পর্কে জানতে চাইতাম। শহীদুজ্জামান সেলিম, সেলিম ভাই, আমার এই সমস্যা হয়েছে, এখন বলো তো আমি কি করব? তৌকির আহমেদ। আপনি এত ক্যালকুলেটিভ কেন? থ্যাংক ইউ সো মাচ। আমাদের র্যাপিড ফায়ার শেষ, আপনার সাথে কথা বলে খুব খুব ভালো লেগেছে। আর এটাই চাই, আপনি সবসময় ভালো থাকুন, এরকম হাস্যোজ্জ্বল থাকুন, চঞ্চলা চপলা থাকুন। আমাদের স্যান্টালিনা রূপকথাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের তবে- অনেক ধন্যবাদ, আমাকে এখানে ডাকান শুননা। তবে আপনার জন্য স্যান্টালিনার পক্ষ থেকে রয়েছে এই গিফট হ্যাম্পার। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যান্ডেলিনাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য, আমাকে ইনভাইট করার জন্য সবাইকে ধন্যবাদ, মাছরাঙাকে ধন্যবাদ। আর রূপকথা অনুষ্ঠানটি আমার অনেক পছন্দের, আমি দেখি। আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনা রূপকথায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রীতা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা ভিটামিন সি সিরাম তৈরি করে দেখাবো, যেটা স্কিনের জন্য খুবই ভালো। চলুন তাহলে দেখে নিন আমার সাথে। আজকে আমার সঙ্গে রয়েছে মডেল বাঁধন। বাঁধন, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি করছো তুমি? আমি মডেলিং করছি। পড়াশোনা শেষ? না, পড়াশোনাও করছি পাশাপাশি। কি পড়ছো? আমি অনার্স থার্ড ইয়ারে আছি এবার। বাহ। তো আমি আজকে একটা ভিটামিন সি সিরাম তৈরি করছি, কারণ এটা আমাদের সান ট্যান থেকে রক্ষা করবে, প্লাস স্কিনকে হাইড্রেট তো করবেই, স্কিনকে শাফল করবে, একটা ফ্ললেস স্কিন, স্পট থাকলে সেগুলো চলে যাবে। তো ভিটামিন সির জন্য আমি এখন এখানে নিচ্ছি মালটার রস। এখানে আমাদের মালটা, কমলা যে কোনো একটা নিলেই হবে। 1 টেবিল স্পুন পরিমাণ আমি এটার মধ্যে নিয়ে নিলাম। আর এর সাথে আমি একটু অ্যাড করব গ্লিসারিন। গ্লিসারিনটা অ্যাড করে দিলেই হবে। 1/2 টিস্পুন পরিমাণ গ্লিসারিন দিয়ে নিলাম। এখন আমি অ্যাড করছি হলো একটু অ্যালোভেরা জেল। ব্যাস, খুব ভালো করে মিক্স করতে হবে। এই এতেই কিন্তু আমার ভিটামিন সি সিরাম তৈরি হয়ে গেল। প্রত্যেকটা জিনিসই স্কিনের জন্য খুবই ভালো। এই সিরামটা আমরা চাইলে যে কোনো সময় বাইরে বের হওয়ার আগেও ইউজ করতে পারি, বা বাড়িতে এসেও আমরা মুখটা ভালো করে ধুয়ে দেন ইউজ করে রাখতে পারি, ওভারনাইটও রাখা যায়। তো আপনারা দেখলেন ভিটামিন সি সিরাম, মানে মালটা, কমলা, লেবু এগুলোতে আমরা ভরপুর মাত্রায় ভিটামিন সি পাই। তবে লেবুর মধ্যে অ্যাসিডিক কম্পোনেন্ট অনেক বেশি, লেবুটা এইভাবে না ব্যবহার করাই ভালো। মালটা, কমলার রস এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা কেমন করে নিজের উপর অ্যাপ্লাই করবেন দেখুন। আর আমাকে সাহায্য করছে মডেল বাঁধন। বাঁধন চলে আসুন। আপনারা দেখলেন
আজকে আমি একটা ভিটামিন সি সিরাম করলাম। এটা ন্যাচারাল ভিটামিন সি সিরাম। আপনারা বাড়িতে চাইলে এইভাবে তৈরি করে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন 1 উইকের জন্য, দেন ব্যবহার করতে পারেন। তা আমি এখন বাঁধনের উপর এটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। এটা হাত দিয়েও দেওয়া যায়, চাইলে ব্রাশও ইউজ করতে পারেন। তা আমি এখানে ব্রাশ দিয়েই দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু বাঁধনের ফেসে করে আপনাদের দেখাচ্ছি। আপনারা যখন করবেন ফেসটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেবেন, তারপর এই সিরামটা ইউজ করবেন। এবং এটা যখন ইচ্ছা তুমি ব্যবহার করতে পারবে। জাস্ট একটু হালকা ম্যাসাজ করতে হবে। নিজে করো তো দেখি ম্যাসাজটা। হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ম্যাসাজ করতে হবে। বাঁধনের ফেসের যেটা একটু পাফিনেস আছে, গালটা একটু ফোলা, তো এই ক্ষেত্রে আমাদের যেটা কিছু রোলার পাওয়া যায়, এরকম জেট রোলার বলে এটাকে। রোলার দিয়ে তুমি চাইলে তোমার এই জায়গাগুলো এরকম সিরামটা দিয়ে খুবই এফেক্টিভ, ব্লাড সার্কুলেশন বাড়ায়। আর যে সিরামটা আমরা দিলাম সেটা পোর্সের ভেতরে একদম চলে যায়। তো সেই জন্য এই ছোটোখাটো কিছু টুলস যদি আমাদের থাকে তাহলে স্কিন কেয়ারের জন্য খুবই সুবিধা হয়। হয়ে গেল। বাঁধন কেমন লাগছে বলো, ফিলিংস কেমন? খুবই ভালো লাগছে। ভালো লাগছে। আর একটা গ্লোয়িং ভাবও এসেছে। অরেঞ্জে প্রচুর পরিমাণ ভিটামিন সি তো আছেই, তারপরে এটা অ্যাসিডিক কম্পোনেন্টও কিন্তু এর মধ্যে থাকে, ন্যাচারাল ব্লিচ আছে। তো আমরা যেটা চাই যে স্কিনটা আমাদের ব্রাইট হোক, তো এই অরেঞ্জের যে জুস আছে সেটা আপনার স্কিনটাকে ব্রাইট করবে। আর অ্যালোভেরা ট্যান দূর করতে হেল্প করবে। আর গ্লিসারিন যেটা করবে আপনাকে ময়েশ্চার দেবে। তো তিনটা জিনিসই কিন্তু অত্যন্ত উপকারী আমাদের স্কিনের জন্য। আর রাজমা পাউডার স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। তো বাঁধন, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমাদের খাবারের মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকা উচিত। ডাবের পানি, মাল্টার জুস, তরমুজের জুস, যখন যে সিজনে যে ফল থাকে সেগুলো আমাদের রেগুলার খেতে হবে। তাহলেই আমাদের সৌন্দর্যটা ঠিক থাকবে। কারণ বিউটি কামস ফ্রম ইনসাইড। শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, প্রপার স্কিন কেয়ার, প্রপার ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তবেই আপনি সুস্থ এবং সুন্দর থাকবেন। দেখা হবে আবারও। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায় একটি স্বাস্থ্যবান জাতি গঠন করবার অভিপ্রায়ে আপনাদের সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং বদরুল। চলুন এই পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে অত্যধিক ইমোশনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের জীবনে যত ধরনের ভায়োলেন্স তৈরি হয় তার মূল কারণ কিন্তু ইমোশন। তো চলুন এখন আমরা দেখব কিভাবে খুব সহজেই ইমোশনকে নিয়ন্ত্রণ করে জীবনের প্রত্যেকটি সেকেন্ড বা মুহূর্তকে আনন্দের সাথে উপভোগ করতে পারি। আপনি মনে রাখবেন, আপনার জীবন একবারের জন্যই এবং আপনার জীবনের ফল হলো প্রত্যেকটি সময়। সেজন্য আমরা ধ্যান দিয়ে শুরু করব। ধ্যান এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার সাথে যোগ হতে পারেন খুব সহজেই। ধ্যান করার খুব সহজ প্রক্রিয়া হলো আমরা এই পজিশনে বসতে পারি অথবা চেয়ারে বসতে পারি। এমন একটি অবস্থায় বসবেন যেখানে শরীরে কোনো আড়ষ্টতা থাকবে না, শরীরের মধ্যে কোনো চাপ প্রয়োগ থাকবে না, জোর থাকবে না। এই প্রক্রিয়ায় আপনি বসে গভীরভাবে চোখ বন্ধ করে শ্বাস গ্রহণ করবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। মনে রাখতে হবে, শ্বাস গ্রহণের প্রক্রিয়া থেকে শ্বাস ছাড়ার সময়টি বেশি পরিমাণে হবে। এর ফলে আমাদের শরীরে অ্যাওয়ারনেস বৃদ্ধি পাবে। আমাদের শরীরে মূলত অ্যাওয়ারনেস না থাকার কারণেই আমরা ইমোশনকে কন্ট্রোল করতে পারি না। এভাবে আপনি চেষ্টা করবেন প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট সময় অতিবাহিত করবার। আপনি লক্ষ্য রাখবেন যে প্রথম আপনি যখন শুরু করেছেন আপনার মন কিংবা নিয়ন্ত্রণ কেমন ছিল, ইমোশন কেমন ছিল, এবং শেষ করার পর আপনি ডিফারেন্সটি আপনাকে খুঁজে বের করতে হবে বিফোর এবং আফটার। যখন আপনি খেয়াল করে দেখবেন যে এটি শেষ করার পরে আপনার ভালো লাগা তৈরি হয়েছে, তখনই আপনি বুঝবেন যে আপনার ভিতরে আপনার নিয়ন্ত্রণ, বিশেষ করে ইমোশন কন্ট্রোলিং বিষয়টি আপনার আয়ত্তে আসা শুরু করেছে। মেডিটেশন আপনি করবার পর আরেকটি গুরুত্বপূর্ণ
প্রাণায়ামা করতে হবে, যেটি ইমোশনকে নিয়ন্ত্রণ করার জন্য একটি চমৎকার প্রাণায়ামা। এটির নাম হলো অল্টারনেট নোস্ট্রাল ব্রিদিং অথবা অনুলোম বিলোম। সেজন্য ডান হাতের আমরা বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাককে বন্ধ করব, বাম নাক দিয়ে গভীরভাবে সবটুকু দম ভরে শ্বাস গ্রহণ করব। গ্রহণ হওয়ার পর বাম নাক বন্ধ করে এবার ডান নাক দিয়ে ধীরে ধীরে সময় নিয়ে, যে পরিমাণ সময় নিয়ে শ্বাস গ্রহণ করেছি তার চেয়ে বেশি সময় নিয়ে চেষ্টা করব ছাড়বার। সবটুকু শ্বাস শেষ হওয়ার পর আবার ডান নাক দিয়ে সবটুকু শ্বাস গ্রহণ করব, করে ডান নাক বন্ধ করে এবার বাম নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বো বেশি সময় নিয়ে। প্রিয় দর্শক, এটি হলো অল্টারনেটিভ নোস্ট্রাল ব্রিদিং। এটির মূল কারণ হলো আমরা জানি আমাদের ডান ব্রেন আমাদের শরীরের বাম দিককে নিয়ন্ত্রণ করে, আমাদের শরীরের বাম ব্রেন ডান দিককে নিয়ন্ত্রণ করে। আমরা জানি আমাদের হেমস্পিয়ারের দুটি পার্ট আছে, রাইট হেমস্পিয়ার, লেফট হেমস্পিয়ার। রাইট হেমস্পিয়ার হলো লজিক্যাল হেমস্পিয়ার, এটিকে আমরা বলি ইমোশনাল রাইট হেমস্পিয়ার এটা, এবং লেফট হেমস্পিয়ার হলো লজিক্যাল হেমস্পিয়ার। আমাদের ইমোশনাল হেমস্পিয়ারটি যদি বেশি মাত্রায় অ্যাক্টিভেট হয়ে যায় তখন কিন্তু মূলত আমরা ইমোশনকে কন্ট্রোল করতে পারি না। অল্টারনেটিভ নোস্ট্রাল ব্রিদিংয়ের ফলে আমাদের লজিক্যাল ব্রেন এবং ইমোশনাল ব্রেন দুটি যখন একইভাবে ভারসাম্য থাকবে, কারণ ইমোশন ছাড়া মানুষ হতে পারে না, ইমোশন থাকবে বলেই মানুষ, কিন্তু প্রবলেমটা হলো ভারসাম্য না থাকা। তার মানে হবে বুঝতে হবে আপনার ইমোশনটা অনেক বেশি হয়ে গেছে, কিন্তু তার পাশাপাশি আপনি লজিক্যাল যদি চিন্তা করেন আপনি পৃথিবীতে কিছুই নিয়ে আসেননি, যা পেয়েছেন যা আপনি ভোগ করেছেন এটি আপনার জন্য বোনাস। আপনি যখন এইভাবে চিন্তা করতে পারবেন তখন আপনার কাছে মনে হবে না আমার জীবন আমার কাছে অনেক অর্থবহ, এই জীবনে অনেক কিছু করার আছে, তখন কিন্তু আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সঠিকভাবে কাজ করতে পারবেন। আসলে এর জন্য দরকার হলো আমাদের রাইট হেমস্পিয়ার এবং লেফট হেমস্পিয়ারের দুটির চিন্তাকে সমন্বয় করা। যেই ব্রিদিংটি আপনাকে আমাকে এই সাহায্যটি করে থাকবে। এটি কমপক্ষে আমরা চেষ্টা করব 12 থেকে 14 রাউন্ড করবার। এটি হবার পর আমরা চর্চা করে এখন আমরা কিছু ভারসাম্যপূর্ণ আসন করব, ব্যালেন্সিং আসনগুলো করব। ব্যালেন্সিং আসনগুলোর সাথে আসলে আমাদের নিউরোলজি, নিউরনস অ্যাকশন, ব্রেন, এই কাজগুলো আমাদের জন্য সাহায্য করে। তো সেজন্য ট্রিপোজ একটি সহজ আসন, যে সব বয়স ভেদে আমরা এটি চর্চা করতে পারি। শরীরের ওজন যে কোনো একটি পাশে রেখে অপর হাঁটুটি ভাঁজ করে আমরা এই প্রক্রিয়ায় দ্বারা হব। এই প্রক্রিয়ায় দ্বারা হয়ে আমরা এটিকে আরও স্টিমুলেট করতে পারি। যদি এই প্রক্রিয়ায় আপনি কিছুক্ষণ থাকার অভ্যাস হয়ে যায় তখন আপনি চেষ্টা করবেন এটিকে আরও ভালোভাবে কিভাবে এটি থেকে ভালো বেনিফিট পাওয়া যায় সেজন্য আপনি চোখ বন্ধ করবেন। যখন আপনি এই প্রক্রিয়ায় থেকে চোখ বন্ধ করবেন তখন আপনি সময়টা যত বেশি দিতে থাকবেন তখন আপনি দেখবেন আপনার মধ্যে অ্যাওয়ারনেস, ডিভোশন, হ্যাপিনেস, ইনার পিস, ব্লেস, এই বিষয়গুলো আপনি উপলব্ধি করতে পারবেন। এটাকে আপনি যত বেশি কানেক্ট করতে পারবেন ততই আপনি ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ঠিক এই প্রক্রিয়ায় শেষ করবার পর আমরা সহজভাবে পূর্ব অবস্থায় আমরা শবাসনায় কিংবা আমরা শরীরকে শিথিল করে ক্রোকোডাইল পোজও আমরা রেস্ট নিয়ে যাব। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন। দর্শক, আজকের মতো সময় শেষ। বিদায় নিতে হচ্ছে স্যান্ডেলিনা রূপকথা থেকে। তবে বরাবরের মতোই আজকেও আপনারা দেখেছেন আমাদের সাথে একজন তারকার আড্ডা আলাপ, আপনারা দেখেছেন আরও বেশ কিছু নতুন বিউটি টিপস এবং সাথে ছিল দারুণ সব যোগা টিপসও। প্রত্যেক পর্বের মতো আমি ইন্দ্রাণী এসেছিলাম আপনাদের সাথে। তবে আজকের মতো বিদায় নিলেও আগামী পর্বে নিশ্চয়ই দেখা হয়ে যাবে নতুন কোনো টিপস নিয়ে নতুন কোনো তারকার সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।